ওহো, জলপরীর আজ দেখা দিয়েছে রে। কথাটা অনুসরণ করে আমরা তাকালাম আর দেখলাম নাহিদ, আহান আর ওদের বন্ধুরা পুকুরের পূর্ব দিকে পাড়েতে দাঁড়িয়ে আছে। এরা হলো আমাদের এলাকার নাম্বার 1 বকাটে ছেলে। আহান ছেলেটা অনেক দিন থেকে আমাকে বিরক্ত করে, আর মাহিন তারিনকে। আরে দোস্ত, সরিষা তো মাঠে থাকে, তাহলে আজ পুকুরে কেন? আমার বুকের বিশাল মাঠ আছে, চাইলে থাকতে পারে বলে হাসতে লাগলো। ইরিশা কে সরিষা বলা হয়েছে? ওদেরকে দেখে ঘৃণা গা পিত্তি জ্বলে যায়। পুকুর থেকে কেউ উঠে যেতে পারছে না ভেজা গায়ের জন্য, আর ওরা একের পরে কটূক্তি করেই যাচ্ছে। তারিন তো পুকুর থেকে ওদের গাল দিতে লেগেছে, কিন্তু তাতে ওদের কোনো হেলদোল নেই, বেহায়ার মতো দাঁড়িয়েই আছে। তোদের সাহস দেখে অবাক না হয়ে পারছি না, আমাদের এলাকায় এসে আমাদের মেয়েদের টোন করছিস। সাফিন ভাইয়া বলল। ভাইয়াকে দেখে আমরা স্বস্তি পেলাম। কি রে, এখন দাঁড়িয়ে আছিস? কিছু দিতে হবে নাকি? আহান আর ওর বন্ধুরা কিছু না বলে চলে গেল। আর এই যে মহারানীরা, বেশ তো, তখন বলছিলি 10 হাত দূরে থাকবি, এখন 10 হাত দূরে থাকলে ভালো তো হতোই। ভাইয়া, তুমি তো 10 হাত দূরেই আছো, তারিন বলল। আবার চটপট কথা, চল বাড়ি চল, সবাইকে বলে তোদের পিঠে কেমন বোমা ফাটাবো, চল। ভাইয়া প্লিজ বলো না, প্লিজ, তোমাকে 100টা ফুচকা খাওয়াবো। এসব বলে আর কোনো লাভ নাই। হঠাৎ তারিন বলে উঠল, তোমাকে আয়শা আপুর সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ করে দিব, বলেই জিভ কাটল। আমরা সবাই সবার দিকে তাকাচ্ছি। এটা কি বললো? আয়শা আপু চুপ করে আছে। শাফিন ভাইয়ার মাথায় চুলকাতে চুলকাতে বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, তো তোরা বাড়ি আয়, আমি গেলাম, বলে চলে গেল। ভাইয়া চলে যাবার পর আমরা সবাই হাসতে লাগলাম। বাড়ি এসে ভালোভাবেই শাওয়ার নিয়ে নিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে টিভি দেখছি। হঠাৎ সেজু চাচু বাইরে থেকে এসে বলে উঠলেন, আজিজের ছেলেটাকে নাকি কে খুব পিটিয়েছে, হাসপাতালে ভর্তি আছে। চাচুর কথায় আমরা সবাই চমকে উঠলাম। জেরিন আপু বলল, আজিজের ছেলে মানে আহান? হ্যাঁ, কে রে মারল ছেলেটাকে? আর ও যা বকাটে, কতজনের সাথে শত্রুতা আছে, ওদের মধ্যে হয়তো কেউ মেরেছে। আমি বললাম, শুধু ওকে মেরেছে নাকি আর ওর বন্ধুগুলোকে মেরেছে? চাচু বলল, না, শুধু আহানকেই তো মেরেছে। আমার বোনরা সবাই শাপিন ভাইয়ের দিকে তাকালাম, কারণ শাপিন ভাইয়াই জানে ওরা আমাদের বিরক্ত করেছে, কিন্তু ভাইয়াকে দেখে মনে হচ্ছে না যে উনি এসব কাজ করেছে। এমনিতে ভাইয়া মারামারি করেন না। ভাইয়াও চরম অবাক চোখে তাকিয়ে। বড়রা চলে যাওয়ার পর আমরা ভাইয়াকে ছেকে ধরলাম। ভাইয়া, তুমি আহানকে মেরেছ তাই না? তখনকার ঘটনার জন্য আমি বললাম। তারিন, এবার বল কিভাবে মেরেছ ভাইয়া, বলো না। আর শুধু আহানকে কেন, ওর বন্ধুদেরও তো আমাদের অনেক কিছু বলেছে, ওদেরকেও কিছু দিতে মেরেছ, ঠিক আছে, কিন্তু এইভাবে হাসপাতালে ভর্তি করা উচিত হয়নি। মাইশা আপু বলল। ভাইয়া বিরক্ত হয়ে বলে উঠল, চুপ কর তোরা, আমি নিজেই জানি না ওকে কে মেরেছে, আর আমি তো সকাল থেকে বাড়িতেই আছি, ওকে আমি কিভাবে মারবো? আর ফরিদ, ইমতিয়াজ, নাহিদ, আদিল এরাও তো বাড়িতেই আছে। তবে হ্যাঁ, আরশাম একবার কি দরকারে বাইরে গিয়েছিল, তবে ও তো জানেই না ওরা তোদের বিরক্ত করেছিল, হয়তো অন্য কারো সাথে মারপিট করেছে। ভাইয়ের কথায় সবাই আশ্বস্ত হলে আমার মনে একটা খটকা লাগলো। বিকেলবেলা কম্পিউটার ক্লাসের জন্য একটা কালো 3 পিস, উপরে কালো রঙের পাতলা সোয়েটার পরে, গলা ওড়নাটা নিয়ে একাই বাড়ি থেকে বের হলাম। বাড়ি থেকে কিছু দূর যেতে মনে হলো কেউ পিছু নিচ্ছে। পেছনে তাকালাম, না, কেউ নেই। আবার হাঁটতে লাগলাম। হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। গলি রাস্তাটা ফাঁকা, কিন্তু মনে হলো কেউ আমাকে ফলো করছে, আর ওদিকটা আমাকে তাকাতে দেখে কেউ সরে গেল। কে
দেখছিল, দেখার জন্য তাড়াতাড়ি ওই দিকটায় গেলাম, কিন্তু গলিটা পুরোটা ফাঁকা, কেউ নেই, কেউ নেই, কেউ ফলো করছিল না বলে নিজেকে আশ্বস্ত করে হাঁটতে লাগলাম, কিন্তু তাও মনে হচ্ছে কেউ দেখছে আমায়। 3 ঘন্টা ক্লাস করে সেন্টার থেকে বের হলাম, বাড়ি আসবো বলে পা বাড়লাম, কিন্তু কি মনে করে রিক্সায় করে হাসপাতালে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আহান হাসপাতালে আছে, কিন্তু ওর সঙ্গে দেখা করতে না, ওকে জিজ্ঞেস করতে যে ও কে, ওকে এই অবস্থা করেছে। কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম, তারপর আহান যে রুমে আছে সেই রুমের সামনে আসলাম। ঘর ঢুকতে যাব তখনই একটি নার্স এসে বলল, এখন পেশেন্টের সঙ্গে দেখা করা যাবে না, পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আমি হতাশ হয়ে রিক্সা নিয়ে চলে আসলাম। রিক্সায় মোড়টাতে নামিয়ে দিল। ফাঁকার মধ্যে আমাদের বাড়িটা হওয়ার মোড় থেকে হেঁটে যেতে হয়। হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে একটা ছোট ছেলে আমার হাতে একটা কাগজ দিয়ে দৌড়ে চলে গেল। আমি মনে মনে বললাম, কি দিনকাল চলে এলো, একটু একটু বাচ্চাও প্রেমপত্র দিচ্ছে, কি যে ভেবে কাগজটা খুলে দেখলাম, কিন্তু দেখেই আমার চোখ গোল্লা গোল্লা হয়ে গেল, কারণ এটা প্রেমপত্র না, রীতিমতো ধমকিপত্র। কাগজে লেখা আছে, তোমার সাহস কি হলো হাসপাতালে যাওয়ার, খুব মিস করছিলে নাকি আসিফকে, পথে কোনো কাটক শুনে খুব ভালো লাগলো তাই না? তবে একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে যে এভাবে কটূক্তি করবে, তোমার ভালো লাগুক বা খারাপ, তা এই দশা করব। চিঠিটা পড়ে আমি হা করে গেলাম। তার মানে সত্যি কেউ আমাকে ফলো করছিল। আশেপাশে তাকালাম, যে ছেলেটা কাগজটা দিয়ে গেল তাকে কোথাও দেখতে পেলাম না। তবে একটা জিনিস খেয়াল করলাম, এই হাতের লেখাটা আর সেই দিন চিরকুটে লেখা একই। তার মানে বাড়ির কেউ এমন করছে, কিন্তু কে? আদিল ভাই? না না, আজ তো উনি বেরি হননি, তাহলে আসাম ভাই? কিন্তু ভাইয়া তো জানেনই না। ব্যাস, আর কিছু ভাবতে পারছি না। বাড়িতে গিয়ে সবার হাতের লেখার সাথে মিলাবো। মনে মনে বাড়ি এসে ফ্রেশ হয়ে একটি সাদা প্লাজো পিঙ্ক টি শার্ট আর উপরে পাতলা লাইট পিঙ্ক সোয়েটার পরে নিলাম। চুলগুলো দুদিকে গার্ডার দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখলাম। নিচে দেখলাম আকিল ভাইয়া আর রিজুয়া ভাইয়া বসে চা খাচ্ছে আর টিভি দেখছে। আমি চা খেয়ে আদিল ভাইয়ার কাছে গেলাম। আদিল ভাইয়া বলছিল, এখানে আপনার পুরো নাম বাংলায় লিখে দিবেন প্লিজ। আসলে সব ভাই বোনদের সাইন এখানে নেব, কার হাতের লেখা সবচেয়ে সুন্দর সেটা দেখব। আদিল ভাইয়া বললেন, আমার লেখা কিন্তু তত ভালো না। ভালো না হোক তাও দেন। ভাইয়া মুচকি হেসে সই করে দিলেন। তারপর ফরিদ ভাইয়া না বলে করে দিলেন। আমি কাগজটা নিয়ে ঘরে চলে আসলাম। তারপর হাতের লেখাটা মেলালাম। না, আদিল ভাইয়ার হাতের লেখার সঙ্গে এটা কোনো মিল নেই। আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম। তাও ভালো আদিল ভাইয়া না, কিন্তু হঠাৎ করে বুক ধুরপুর করতে লাগলো। যদি আরশাব ভাইয়ার লেখার সাথে মিলে যায়। নিজেকে অনেক সাহস নিয়ে আরশাম ভাইয়ার ঘরের দিকে পা বাড়ালাম। দরজার কাছে এসে ভিতরে একবার টুকি দিয়ে দিলাম, তারপর আবার সরে আসলাম। বাপের বাপ, কি সুন্দর লাগছে ওনাকে। ব্ল্যাক 3/4 প্যান্ট, টি শার্ট পরে পায়ের ওপর ল্যাপটপ নিয়ে কাজ করছে। গন্ডা নাকি ঠান্ডার সময় টি শার্ট আর 3/4 পরে, যদিও ঠান্ডা হালকা পড়ছে তবু। যাই হোক, বুকে দোয়া পরে ফু দিয়ে আস্তে আস্তে ঘরে ঢুকলাম। ধীরে ধীরে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? সিল্কি চুলগুলো দুই একটা কপালে ছড়িয়ে আছে, লালচে পাতলা ঠোঁটটা অসম্ভব আকর্ষণীয় লাগছে। এই মানুষটার ওপর আর কতবার ক্রাশ খাবো বল? ল্যাপটপ থেকে চোখ না তুলে বললেন, আসলে ভাইয়া একটু দরকার ছিল। এবার উনি ল্যাপটপ থেকে চোখ তুলে আমার দিকে তাকালেন। আমি বললাম, আসলে আমার লেখা এত ভালো না। আপনার লেখা নাকি ভালো আপুরা? বলল, কলেজ থেকে কিছু প্রজেক্টর করতে দিয়েছে, ওখানে ফ্রন্ট পেজে নিজের নাম লিখতে হবে, আপনি একটু লিখে দিবেন। উনি শান্ত দৃষ্টি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, দে কোথায় লিখতে হবে বলে ল্যাপটপ বিছানার পাশে রাখলেন।
আমি একটা পেজ দিয়ে বললাম, উপরে ইরিশা আহমেদ লিখে দিবেন। উনি পেন চাইলেন। আমি তো ভুলে গেছি পেন আনতে। ভাইয়া, পেন আনতে ভুলে গেছি, আমি এক্ষুনি ঘর থেকে নিয়ে আসছি। উনি আমাকে থামিয়ে দিয়ে বলে, ঘর থেকে আনতে হবে না, সেলফের ওপরে পেন আছে, নিয়ে আয়। আমি ভাইয়ার কথা মতো পেনটা নিয়ে এসে ভাইয়াকে দিতে যাব, তার আগেই পাপোচের সঙ্গে বেঁধে গিয়ে বিছানার ভাইয়াকে নিয়ে পড়ে গেলাম। আমি চোখ বন্ধ করে আছি। টিপ টিপ করে যখন চোখ খুললাম, সামনে তাকিয়ে আমি চমকে গেলাম। আমার মুখটা ঠিক ভাইয়ার মুখের উপর, আমার গালটা ভাইয়ার ঠোঁটের ওপর। ওনার এতটা কাছে আসায় আমার শরীর কাঁটা দিয়ে উঠল। নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। নিজেকে সামলে নিয়ে সরি ভাইয়া বলে ভাইয়ার ওপর থেকে উঠে পড়লাম। পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। ভাইয়া, আমাকে কিছু না বলে নামটা লিখে দিবেন। আমিও কিছু না বলে কাগজটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাব। তার আগেই ডাক পড়ল, ইরা। ওনার মুখে প্রথমবার এই নামটা শুনে থমকে গেলাম। মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করলো, কিন্তু আমার সব ভালো লাগাকে চুরমার করে দিয়ে উনি বললেন, এবার থেকে এমন টি শার্ট টাইপ সোয়েটার পরে গায়ে ওড়না নিবি। বাড়িতে তুই একা থাকিস না, বড় হয়েছিস, আর অন্যেরাও বড় হয়েছে। ভাইয়ার কথা শুনে আমি আকাশ ভেঙে পড়ল। এই মুহূর্তে মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাবে, আমি ঢুকে যাই। কি হলো বুঝে নিচ্ছিস? ভাইয়া বলল। আমি কোনোরকম মাথাটা নাড়িয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসলাম। ঘরে এসে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আর একটু হলেই শ্বাস বন্ধ হয়ে মরে যেতাম। কি অদ্ভুত মানুষ! লাজ লজ্জা কিছু নাই মনে মনে। যাই হোক, কাগজটা খুলে হাতের লেখার সঙ্গে মিলাবো। না, কোনো মিল নেই। মন খারাপ হয়ে গেল। আমার মন খারাপ কেন হচ্ছে? আমি কি চাইছিলাম এটা ভাইয়া হোক? ছি ছি, একদম না। গভীর রাতে মনে হলো কেউ খুব কাছ থেকে আমাকে দেখছে। চোখ খুলতে চাইছি, কিন্তু প্রতিবারের মতো চোখ খুলছে না। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে রেখে এসে বিছানায় ঠিক করতে গিয়ে দেখলাম বালিশের পাশে একটা ভাঁজ করা কাগজ। আমি কাঁপা কাঁপা হাতে কাগজটা তুললাম। কাগজটাতে সেই একই হাতে লেখা, আমাকে এত খুঁজতে যেও না, সময় হলে আমি নিজেই দেখা দিব মায়ারানী। কাগজটা হাতে নিয়ে কিছুক্ষণ থপ মেরে বসে থেকে নিচে চলে আসলাম। ডাইনিং টেবিলে সবাই বসে খাচ্ছে। আমি যেতেই বড় চাচি বলে উঠলেন, এই তো ইরা চলে এসেছে। আচ্ছা শোন, আজ তোর কম্পিউটার ক্লাস আছে নাকি? হ্যাঁ আছে। কেন? আজ যেতে হবে না, আজ আমরা সবাই মিলে পিকনিক করব। আমি লাফিয়ে উঠলাম, সত্যি সত্যি? আমরা পিকনিক করব? কোথায়? বাড়ির সামনে মাঠে। মা বললেন, এখানে কেন, অন্য জায়গায় গেলে কত মজা হতো। কতদিন পিকনিক করি না, আর বাড়ির সামনে পিকনিক করলে বেলুন দেওয়া গাড়ি করে যেতেও পারবো না, মজা তো হবে না। সবাই মিলে থাকলে এখানে মজা হবে। মা বললেন। আমরা সামরিক মন খারাপ হলেও পরক্ষণে ভালো হয়ে গেল এই ভেবে যে আজ পিকনিক। ঘরে এসে দেখি তারিন মুখ গোমড়া করে বসে আছে। আমি বুঝতে পারছি ও কেন এমনভাবে বসে আছে। আসলে যে কোনো অকেশনে এর আগে তারিনের একটা মুখটা দেখা আমার অভ্যাস হয়ে গেছে, তাই ওকে কিছু না বলে আলমারি থেকে নীল রঙের একটা গাউন বের করে বললাম, এটা কি তোর জন্য চলবে? আমার কথা তারিন ফিক করে হেসে দিল। তারপর খুশিতে গদগদ করে আমাকে জড়িয়ে ধরে বলল, ইরারে, তুই আমার আত্মা, কি করে বুঝলি আমার কেন মন খারাপ? জানিস, আসলে ওকে থামিয়ে দিয়ে বললাম, আসলে আমার জামাগুলো একটাও আজকের জন্য ঠিক বলে মনে হলো না, তাই তোর জামার কথা মনে পড়লো। তারিন জোরে হেসে আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ। আমি ওকে ছাড়িয়ে নিয়ে বললাম, এবার থ্যাংক ইউ বলে এক লাথি মেরে আমার জামা কেড়ে নিব, ফুট এখান থেকে। তারিন হেসে আমার গালে চুমু দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। দুপুরবেলা গোসল করে আকাশের ওপর সাদা সুতির কাজ করা একটি লং চুড়িদার পরে নিলাম। ফুপুর দেওয়া মুক্তা পাথরে কানেরটা পরে নিলাম, আর কপালে সাদা পাথরের টিকি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, নাকে সাদা পাথরের নোজপিন পরে নিলাম। তারপর ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে নিচে গেলাম।
দেখলাম ফরিদ, সাফিন, আরশাম ভাইয়া দাঁড়িয়ে আছে। আপুরা এখনো আসেনি। আমি নিচে নামতে নামতে আরশাম ভাইয়ার দিকে চোখ পড়লে আমার চোখ আটকে গেল। হলদে রঙের পাঞ্জাবিতে কি অসম্ভব সুন্দর লাগছে। হাতের ব্যান্ডেজ ওয়াশ আর এক হাতে কালো রঙের ব্রেসলেট টাইপের কিছু। এই অল্প সাজেই ওনাকে অসম্ভব লাগে। ওনার আমার দিকে একভাবে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে আমি চোখ নামিয়ে নিলাম। ভাইয়ার কাছে এসে দাঁড়াতে ওনার দিকে আবার চোখ গেল। উনি এবার আমার দিকে তাকিয়েই আছেন। হঠাৎ করে ফরিদ ভাইয়া জোরে জোরে গাইতে লাগলো, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ছলক। আমি বুঝলাম না ভাইয়া কাকে মিন করে গানটা গাইলো। তখনই সব বোনেরা নামলো। সবাইকে খুব সুন্দর লাগছে। হঠাৎ ফরিদ ভাইয়া বলে উঠল, এই তোরা এত সেজেছিস কেন? বাড়ির কানঠাস খেয়ে যাইস তার জন্য এত দেখে তো সবগুলোকে পেতনি লাগছে। ওহো, ভাইয়াদের হয়ে যাচ্ছে। এখন চল। চাচু চাচা না বা কই সবাই তোমরা বলো। সবাই চলে গেছে, তোদের জন্য বসে থাকবে নাকি? তারপর সবাই মিলে বাড়ি থেকে বের হলাম। আমাদের পিছনে আরশাম ভাইয়া আর ফরিদ ভাইয়া ছিল। হঠাৎ ফরিদ ভাইয়া আরশাম ভাইয়াকে বললাম, ভাই যা বুঝছিস তা কি ঠিক বুঝছিস? আরশাম ভাইয়া এবার হাসতে হাসতে বলল, শালা। এবার ফরিদ ভাইয়া বলে উঠল, এবার পার্লামেন্ট তো? হুম। আরশাম ভাইয়া বলল, বাড়ির সামনে দাঁড়িয়ে মাঠের শেষ প্রান্তে দেখা যাচ্ছে অনেক বড় মাঠ। মাঠটা দক্ষিণ দিকে বেশ প্রান্তে ঘাস ঢাকা একটু নিচু জমি আছে, আর তার মাঝে একটা বিশাল বড় ঝিল। ঝিলের ওপারে সরকারের খাস জমি, হয় ফাঁকা, কোনো বাড়িঘর নেই। নিচু জমি অংশটাকেই পিকনিকের রান্না বন্দোবস্ত, আর উপরের মানে মাঠে বসার জন্য। হঠাৎ করে গাড়ির হর্নে আওয়াজ, পাশে তাকালাম। তাকিয়ে ভীষণ অবাক হলাম, কারণ গাড়িটা নানা রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর ভিতরে বসে আছে নাফিস ও ইমতিয়াজ। ফরিদ ভাইয়া বলে উঠল, এই হলো আজকের পিকনিকের স্পট, যাবার যানবাহন। আমরা তো সেই খুশি। তারপর নাহিদ ইমতিয়াজ গাড়ি নেমে এসে বলল, পাঁচ পাক মারলাম বাড়ি আর মাঠ, তাও তোদের পাত্তা নেই। দেরি হয়েছে পেতনিগুলোর জন্য, শাপিন ভাইয়া বলল। আমরা ভেংচি কেটে লাফাতে লাফাতে গাড়িতে উঠলাম। ড্রাইভিং আরশাম ভাইয়া বসে আছে, মাঝ সিটে আমি, তারিন, শাফিন আর আর আয়েশা আপি। পেছনের সিটে মায়েশা, দিলশাদ, জেরিন আপু, আদিল ভাই এবং এর কয়েকজন। ঠাসাঠাসি অবস্থা, আর আরেকজনের বসার জায়গা নেই। শাফিন ভাইয়া বলল, নাহিদ, ইমতিয়াজ, তোরা হেঁটে আয়। তোরা তো গাড়ির অনেক পাক দিয়েছিস। নাহিদ ইমতিয়াজ খেপে গিয়ে বলল, মানে কি, আমরা কোনো ভ্যালু নাই নাকি আমরা চাপবো? জায়গা পেলে চাপ। আমি বললাম। এবার ওরা রেগে ফুঁসকে ফুঁসকে বলল, খেয়ে খেয়ে মোটা হয়েছে সবগুলো। যাই হয়ে যাক না কেন, আজ তো গাড়িতেই যাব বলে গাড়ির ছাদে উঠলো। এদের কাণ্ড দেখে আমরা সবাই হাসতে লাগলাম। জোরে গাড়ি চালাতে যেখানে কুড়ি সেকেন্ড পৌঁছে যাওয়ার কথা, সেখানে গরুর গাড়ির মতো চালানোতে 5 মিনিট লাগলো। গাড়িতে আমরা সবাই একসঙ্গে গান করতে করতে আসলাম। গাড়ি থেকে নেমে দেখলাম গাড়ির ছাদে নাহিদ, ইমতিয়াজ উবু হয়ে শুয়ে আছে। ওদের দেখে আবার সবাই হাসতে লাগলো। ছাদ থেকে নেমে ওরা মুখ গোমরা করে বলল, তোরা কেউ আমাদের নিজের ভাই বোন না, সব কুড়িয়ে পাওয়া। আসাম ভাইয়া বলে উঠল, যাওয়ার সময় গাড়ি চালাবে ইমতিয়াজ আর তার পাশের সিট নাফিজের। ইমতিয়াজ এবার আরশাম ভাইয়াকে জড়িয়ে নাটক করে কান্না করতে করতে বলল, তুমি আমাদের আসল ভাইয়া, একমাত্র ভাইয়া। ফরিদ ভাইয়া বলে উঠল, ভাইয়ারে আগে কিছু লাগবে হয়তো। ইমতিয়াজ এবার হি করে, হি না করে একটা ভালো লাগে না। ধুর। আশরাম ভাইয়া হাসতে হাসতে ইমতিয়াজের পিঠে চাপড় মেরে দিয়ে বলল, এদের সব কথাবার্তা আমাদের মাথার উপর দিয়ে যায়, তাই এদের দিকে না তাকিয়ে জায়গাটা দেখার ধ্যান দিলাম। মাঠটাতে সবার জন্য আসন পাতা রয়েছে,
তার উপর বড় একটা ছাতা আর তাতে অনেকগুলো বেলুন। দুপুরবেলা হলেও শীতের সময় বলে ছায়া ছায়া ভাব আছে। নিচে নেমে গেলাম, মা, চাচি, চাচু, মণিমা সবাই আছে। কেউ রান্না করছে, কেউ তরকারি করছে, আর সবচেয়ে বেশি ইচ্ছে অট্টহাসি। আমাদেরকে আসতে দেখে ছোট মা বলেন, এতক্ষণে চারিদিক কত শান্ত ছিল, ঝিলের ধারে বকগুলো বসেছিল, তোরা আসতেই সব ভয় পেয়ে উড়ে গেল বলে হাসতে লাগলো। হঠাৎ বড়মণি বলে উঠলেন, দেখ ছোট, এত বড় বড় ছেলে মেয়েগুলো আমাদের, কত তাড়াতাড়ি সবগুলো বড় হয়ে গেল। এবার বড় চাচি বলে উঠলেন, আমরা ভীষণ অবাক লাগে, এই তো সেই দিন তো বিদায় হতে গিয়ে আমাদের চার বোনকে তুমি আর ছোট ভাবি কি মার কান্নাটা না কাঁদলে, মনে হচ্ছিল তোমাদের ননদ বা বোন বিদায় বিদায় হচ্ছে। তখনই বড় চাচা বলে উঠলেন, বাড়িতে সব সময় বসে থাকলে তো সেখানকার কথা মনে হবে, আমাদেরকে জিজ্ঞেস করো, খাটতে খাটতে এতগুলো বছর কিভাবে পার করলাম, তুমি কি বুঝতে পারছো? আমার সবাই বাইরে কিছু কাজ করি না, তোমরা একাই করো। বড় চাচি বললেন। চাচু চাচির কথা শুনে সবাই হেসে বললেন। আমার ওপরে এসে পাতা আসনটাতে বসলাম। পিকনিকের গান ছাড়া একদম ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কিছুই করার নাই, আব্বুরা চালাতে দেবে না। হঠাৎ জেরিন আপু বলে উঠল, গান ছাড়া পিকনিকের মানায়? একটু গান নাচ না হলেই চলে? সব কিছুতে কেমন নিরামিষ লাগছে। হঠাৎ ইমতিয়াজ বলল, যেখানেই হোক বড় চাচুকে এভাবে পটাতে পারলেই হলো। আর চাচু কারো কথা শুনে না, একবার আসাম ভাই ছাড়া। ভাইয়া তুমি বলো না চাচুকে, যেটা উচিত সে না সেটার জন্য আমি রিকোয়েস্ট করব না। তারিন বলল, প্লিজ বলো না বড় চাচুকে। সবাই রিকোয়েস্ট করতে লাগলো। আমি বললাম, আমার কি জোরে বক্স বাজাবো নাকি আস্তে আস্তে বাজাবো নিজেদের শোনার মতো? আর আপনি যদি চাচুকে বলেন তাহলে চাচু পারমিশন দেবে। ভাইয়া কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন, তারপর নিচু জমিতে গিয়ে আবার ফিরে এসে বলেন, ঠিক আছে, বক্স আনতে পারিস, তবে সাউন্ড লো করে চালাবি। ভাইয়ার কথা সবাই হুররে বলে চিৎকার করে উঠল। তারপর নাহিদ ইমতিয়াজ গাড়ি করে ছুটল বক্স আনতে।